নমস্কার, ইংলিশ বিদ্যাপীঠ চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো দেখো, আজকে তোমাদের মধ্যশিক্ষা পর্ষদ থেকে যে মাধ্যমিকের টেস্ট পেপার দেওয়া হয়, তোমরা অলরেডি পেয়ে গেছো। মাধ্যমিকের স্টুডেন্টসরা স্কুল থেকে যেটা দেওয়া হয় মধ্যশিক্ষা পর্ষদ থেকে, সেই টেস্ট পেপারের 63 পাতা দেখতেই পাচ্ছ, 63 পেজ। তো 63 পাতার গ্রামার অ্যান্ড ভোকাবুলারি সেকশনটা নিয়ে এসেছি। ঠিক আছে, তো গ্রামারটা মেনলি সলভ করাবো, 12 নম্বর যেটা থাকবে। তো এর উপরে আমি আগেও আরও ক্লাস নিয়েছি, তোমরা প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। যত আমার পুরনো ক্লাস দেখবে ইউটিউবে ডেট ওয়াইজ পেয়ে যাবে, সেখানে কিন্তু আমি বিস্তারিত আর আলোচনা করেছি। ঠিক আছে, তো চলো এখানেও যতটা প্র্যাকটিস করাতে করাতে সংক্ষেপে হলেও যতটা সম্ভব আমি থিওরিটিক্যাল দিকগুলো গ্রামারের বোঝাতে বোঝাতেই যাবো। চলো দেখো, প্রথমে বলছে কারেক্ট ফর্মস অফ ভার্বস, মানে অ্যাপ্রোপ্রিয়েট ফর্মস অফ ভার্বস, যেটাকে কারেক্ট ফর্ম অফ ভার্বসও বলে, প্রপার ফর্মস অফ ভার্বসও বলে। এর উপরেও আমি অনেক ক্লাস অলরেডি নিয়েছি, দেখবে অবশ্যই লাভবান হবে। দেখো, তো এই সমস্তটাই পুরোটাই ভার্ব অ্যান্ড টেন্সের উপরেই অনেকাংশেই নির্ভরশীল। তোমাদের বলেই থাকি, ভার্ব অ্যান্ড টেন্স যার ক্লিয়ার তার গ্রামারের প্রায় সব রাস্তাই ওপেন। তো এইগুলো কিভাবে করতে হয়, ড্যাশটা বাদ দিয়ে বাকি তথ্য পড়বে। ঠিক আছে, ড্যাশটা বাদ দিয়ে বাকি তথ্য পড়ে তোমাকে বুঝতে হবে যে ওই যে ভার্বটা এখানে চাওয়া হচ্ছে, ফর্মটা এখানে তো অপশান দিয়েই দেবে তোমাকে মাধ্যমিকে, তিনটের মধ্যে যে কোনো একটা। সেটা ফাইনাইট ভার্বও চাইতে পারে, নন ফাইনাইট ভার্বও চাইতে পারে। ভার্ব ব্যবহার অনুসারে বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব যে আছে না, তিনটে ভার্ব বলে থাকি তোমাদের। বি মানে নিজে হওয়া, ডু মানে কিছু করা বোঝায়, যেটাকে অ্যাকশন ভার্বও বলে, হ্যাভ মানে অধিকারে আছে বোঝায়। এই তিনটে ভার্বের ব্যবহার অনুসারে বহু ক্লাসিফিকেশন আছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি হচ্ছে ফাইনাইট, নন ফাইনাইট। সহজে বলে থাকি, যদি ভার্বটা টেন্সের স্ট্রাকচারে থাকে তখনই তাকে ফাইনাইট ভার্ব বলে, যদি টেন্সের স্ট্রাকচারে না থাকে তখন নন ফাইনাইট ভার্ব বলে। নন ফাইনাইট ভার্ব কী কী আছে? অনেক চারটে আছে, পার্টিসিপেল, জেরান্ড, ইনফিনিটিভ এবং ভার্বাল নাউন। তার মধ্যে যেটা বেশি কাজে লাগে সেটা হচ্ছে পার্টিসিপেল, প্রেজেন্ট পার্টিসিপেল আর পাস্ট পার্টিসিপেল বিশেষ করে। আর ওদিকে ইনফিনিটিভ, টু এর পরে ভাবের রুট ফর্ম, এর ফর্মুলা বেসিক ফর্ম, মানে একদম ফর্মটা। ওকে, তো এবারে কোনটা বসাবো, ফাইনাইট না নন ফাইনাইট, সেটা ডিপেন্ড করবে ক্লজটা কী আছে। যদি ড্যাশের ওখানে যে ভার্বটা চাইছে সেটা যে ক্লজটার মধ্যে আছে, সেখানে যদি মানে যে অংশটার মধ্যে আছে বাক্যটার মধ্যে, সেখানে যদি দেখো অলরেডি একটা ফাইনাইট ভার্ব রয়েছে, মানে অলরেডি একটা টেন্সের গঠনের ভার্ব রয়েছে, টেন্সের স্ট্রাকচারে রয়েছে, তাহলে ওটা অবশ্যই নন ফাইনাইট ভার্ব হবে। ক্লজটা বলছি, হ্যাঁ, বাক্য নয়, কারণ একটা বাক্যের মধ্যে একাধিক ক্লজ থাকতে পারে। ঠিক আছে, একটা বাক্যে একাধিক ফাইনাইট ভার্ব থাকতে পারে, যতগুলো ফাইনাইট ভার্ব ততগুলো ক্লজ। তো ক্লজটা খেয়াল রাখবে। তো দেখো এবারে পড়ি, ওয়ান ডে এ ফার্মার ওয়াজ ড্যাশ। এখানে দেখো অলরেডি একটা ভার্ব দিয়ে দিয়েছে ওয়াজ, তারপরে এই আর একটা ভার্ব চাইছে। তো দুটো ভার্ব মোটামুটি কমপক্ষে যদি পাশাপাশি থাকে, তোমাদের বলেছি না আগেরটা অক্সিলারি পরেরটা প্রিন্সিপাল, বুঝতে পারছি। তো অক্সিলারি ভার্ব ওয়াজ দিয়ে দিয়েছে, এরপরে প্রিন্সিপাল চাইছে। তো দেখো ওয়াজ ড্রাইভ তো কিছু হয় না, এটা ক্যান্সেল। ঠিক আছে, হয় ড্রিভেন হবে, V3 হবে, নাহলে ড্রাইভিং হবে, ভার্বের রুটের সাথে আইএনজি হবে। যদি ভার্বের রুটের সাথে আইএনজি করি তাহলে পাস কন্টিনিউয়াস হয়ে যাবে, V2 ভার্বের রুটের সাথে আইএনজি পাস কন্টিনিউয়াস, টেন্স ক্লিয়ার থাকতে হবে। ওকে, আর V2 V3 করলে সিম্পল পাস্ট টেন্সের প্যাসিভে হবে, প্যাসিভেও হতে পারে, এটা যেন মাথায় থাকবে। হ্যাঁ, মানে ফর্মটা প্যাসিভেও হতে পারে। সেটা কীভাবে বুঝবো, ড্যাশটা বাদ দিয়ে বাকি তথ্য পড়ে সেন্সটা কি ডিমান্ড করছে, কি সেন্স আছে সেটা বুঝতে হবে তোমাকে, প্যাসিভের না অ্যাক্টিভের। তো দেখি, একদিন একটি ফার্মার ওয়াজ ড্যাশ হিজ লোডেড কার্ট। দেখো লোড আর একটা ভার্ব রয়েছে, ইডি যুক্ত আছে, মানে থার্ড ফর্ম ধরে নেবো এটা, এবং পাস্ট পার্টিসিপেলে এটা রয়েছে ব্যবহার। দেখো কার্ট নাউনটাকে কোয়ালিফাই করছে, লোডেড কার্ট গাড়ি আর কি। তো মানে লোডেড মানে বুঝতে পারছো, লোড করা আর কি রয়েছে, বোঝাই করা গাড়ি। তো কার্ট নাউনটাকে কোয়ালিফাই করছে মানে অ্যাডজেক্টিভ, আর পাস্ট পার্টিসিপেলে রয়েছে পাস্ট পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। মনে রাখবে পার্টিসিপেলে অ্যাডজেক্টিভেরই ধর্ম থাকে, অ্যাডজেক্টিভের মতোই কাজ করে। ওকে, অ্যালং আ কান্ট্রি রোড। কান্ট্রি রোড মানে পল্লী প্রকৃতি, গ্রামের একদম রাস্তা দিয়ে আগেকার দিনে গরুর গাড়ি চলতো জানো তোমরা। তো সেই লোডের একটা কার্ট, একটা গাড়ি, ওই পল্লী প্রকৃতির বা বলতে পারো গ্রামের রাস্তা দিয়ে, কি বলবো, একদিন একটি চাষি, কি বলবো, ড্রাইভ করছিল। সেন্স আসছে না? এই যে এতটুকু পড়লাম, রোড পর্যন্ত ফ্লুস্টপ হয়ে গেছে। দেখো এখানে অলরেডি কোনো ফাইনাইট ভাব আছে, ভার্ব আছে লোডেড, কিন্তু ওটা নন ফাইনাইট ভার্ব করে নিলাম। আমি বলেছি ফাইনাইট ভাব। দেখো, তার মানে এটা একটাই ক্লজ আছে এবং কোনো ফাইনাইট ভাব নেই, তার মানে 100% এটা ফাইনাইট ভার্বই হবে। এবার অনেকে বলবে স্যার একটা তো ভার্ব দিয়ে দিয়েছে ওয়াজ, আরে ওয়াজ দিয়ে দিয়েছে, তারপরে আর একটা ভার্ব আছে, মানে দুটো মিলেই একটা ফাইনাইট ভার্ব তৈরি করবে, বোঝা গেল? সাধারণত এরকম ব্যবহারই আছে। এরপরে
স্পেশাল ইউজ তো আছে, সেগুলো ডিপেন্ড করবে বাক্যটা কী আছে না আছে। ওকে, ইন জেনারেল সাধারণত যদি দেখো ড্যাশের আগে অলরেডি একটা ভাব দিয়ে দিয়েছে তো হোক, তো ওটা অক্সিলারি হবে, তারপরে প্রিন্সিপাল হবে। ফাইনাইট ভাব যে একটা ভার্ব নিয়ে হবে এমনটি নয়, সেটা সিম্পল প্রেজেন্ট সিম্পল পাস্ট টেন্স হয় একটা ভার্ব নিয়ে, আর বাকি সমস্ত টেন্সে কমপক্ষে দুটো ভার্ব থাকে। যদি এগুলো বিশ্লেষণ করে দেখতে পাবে কমপক্ষে দুটো ভাব, আর দুটো ভাগ কমপক্ষে থাকলে আগের টক্সেরই পরে প্রিন্সিপাল। তুমি দেখো না সিম্পল ফিউচারে দেখো স্যাল বা উইলে পরে ভাবের রুট ফর্ম দেখো কমপক্ষে দুটো ভার্ব। স্যাল উইল তো মোডাল অক্সারি, অক্সারি আবার দু প্রকারের, প্রাইমারি মোডাল। যাই হোক, এর উপরেও বিস্তারিত ক্লাস পরে নেবো আমি। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস দেখো, পাস্ট কন্টিনিউয়াস দেখো, ইজ প্লেয়িং দেখো, ইজ প্লেয়িং দেখো, ইজ অক্সারি ভাব আগেরটা, পরেরটা দুটো ভার্ব থাকবেই। বি2 ভার্ব রেডুস আইএনজি, পাস্ট কন্টিনিউয়াস বি1 ভার্ব রেডুস আইএনজি, প্রেজেন্ট কন্টিনিউয়াস H1 V3 মানে হ্যাভ ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে ভার্বের থার্ড ফর্ম প্রেজেন্ট পারফেক্ট। তো দেখো সব কটা ইয়েতে দেখো অলরেডি দুটো ভার্ব মিনিমাম থাকছে, বা তিনটেও থাকতে পারে, থাকলেও কোনো অসুবিধা নেই। লাস্টেরটা ফাইনালটা হচ্ছে, ফাইনাল ভার্বটা হচ্ছে মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব, যেটা নিজের মানে বসছে, তার আগেরগুলো অক্সারি ভার্ব। আর অক্সারির মধ্যে ফার্স্ট যেটা থাকবে সেটাই টেন্সটাকে ঠিক করে। অক্সারি ভার্ব বিশাল পাওয়ারফুল, বিশাল হেল্পফুল, ওই জন্য তো ওর আর এক নাম হেল্পিং ভার্ব। ও টেন্সটাকে ঠিক করাতে হেল্প করে, আমাদেরও হেল্প করে করতে, বুঝতে, ঠিক আছে। তো এখানে ওয়াজ অক্সারি ভার্ব রয়েছে, তারপরে তাহলে এটা কিসের সেন্স আসছে বলো, ড্রাইভিং আসছে কিনা, যে একদিন একটি চাষি ড্রাইভ করছিল, চালাচ্ছিল তার লোডেড কার্ট গ্রামের রাস্তা দিয়ে, বোঝা গেল। ওয়াজ ড্রিভেন হবে না কিন্তু, গ্রামাটিক্যালি ঠিক ওয়াজ ড্রিভেন, বি টু ভি থ্রি প্যাসিভ হয়েছে, কিন্তু সেন্স তাই হচ্ছে, তাহলে তো মানে উল্টো পাল্টা হয়ে যাবে, একটি ফার্মারকে ড্রাইভ করা হয়েছিল, তাই মিনিং তো নয়, তাই না। তাহলে এগুলো সেন্স বুঝে ড্যাশটা বাদ দিয়ে বাকি তথ্য পড়ে বুঝে করতে হবে, বলো। আমি কিন্তু এটা এমনভাবেই তোমাদের বললাম যাতে যে কোনো স্টুডেন্টসদের বুঝতে কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। এত ব্যাখ্যা করে আমি বোঝালাম তোমাদের, ঠিক আছে। তো এরমভাবে প্র্যাকটিস করো, এইভাবে ভাবতে শেখো, তোমরা আরামসে পারবে। প্রথমটা ড্রাইভিং হলো, ঠিক আছে, ওয়াজ ড্রাইভিং, বি2 অক্সারি ভাব, ভার্বের অবস্থা আইনজি, পাস্ট পাস্ট কন্টিনিউয়াস। ওকে, মানে কন্টিনিউয়াসে ভার্বের অবস্থা আইনজি মানে প্রেজেন্ট পার্টিসিপাল কমন মেইন ভার্ব হিসাবে, তার আগে অক্সারি ভাবের কারা কি অক্সারি, বি ভার্ব অক্সারি রূপে বসে। নেক্সট দেখো, সাডেনলি হঠাৎ দ্য হুইলস অফ দ্য কার্ট, মানে গাড়িটার চাকাগুলো ড্যাশ স্যাঙ্ক আছে, সিঙ্কস আছে, ইজ সিঙ্কিং আছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, সিম্পল প্রেজেন্ট সিম্পল পাস্ট, দুটোই তিনটে আছে, হ্যাঁ তিন রকম টেন্সে আছে। তো কোনটা করবো, সেন্স দেখি কি বলছে। ইনটু দ্য মাড মানে মাটির মধ্যে, মাড মানে মাটির মধ্যে গাড়িটার চাকাগুলো হঠাৎ মানে ডেবে গেল, যেটাকে বলে, হ্যাঁ কাদার মধ্যে ডেবে গেল, মানে যেটা আমরা চলিত কথা বলে থাকি, মানে চাকাটা ঢুকে গেছে আর কি কাদার মধ্যে। তো এটা তো হয়ে গেছে, সেন্সটা আসছে অলরেডি হয়ে গেছে, অলরেডি আগের ক্লজটাতে দেখছো না, ওয়াজ ড্রাইভিং পাস্ট কন্টিনিউয়াস মানে পাস্টের ইন্ডিকেশন, গাড়ি চালাচ্ছিল, তো চাকাগুলো ডেবে গেছিলো, বলো। বাংলা ক্রিয়া শেষে ল বা লাম থাকলে সিম্পল পাস্ট টেন্স হয়, তাহলে এটা স্যাং করবো কি না, ভি2, তাই না, সিম্পল পাস্ট টেন্স। এখানেও তো দেখতে পাচ্ছ, আচ্ছা এখানে আবার অ্যান্ড কোঅর্ডিনেটিং কনজাংশন চলে এসছে, তার মানে এটা একটা ক্লজ, ঠিক আছে, এটা একটা ক্লজ, অ্যান্ড কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা দুটো ক্লজ যুক্ত হয়েছে, তো দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, কম্পাউন্ড সেন্টেন্স হয়ে যায় না, দুটো সেম র্যাঙ্কের ক্লজ। তো এক একটা ক্লাসে তো একটাই ফাইনাল ভাব থাকবে, তার মানে এটা প্রত্যেকটা অপশানও ফাইনাল ভাবেই রয়েছে এখানে। কিন্তু কনফিউজিং কখন হয়, যখন ফাইনাইট নন ফাইনাইট বা প্যাসিভ মিলিয়ে থাকে, তখন তোমাকে ভালো করে বিচার করতে হবে, কিন্তু একটা ক্লাস একটাই ফাইনাল ভাব, যদি ওখানে অলরেডি একটা ফাইনাল ভাব থাকে তাহলে ওটা নন ফাইনাইট হবে, আর অ্যাক্টিভ প্যাসিভ সেটা সেন্স বিচার করে নেবে। তাহলে স্যাঙ্ক হলো, ঠিক আছে, ডুবে গেছিলো বা ডেবে গেছিলো। তারপরে অ্যান্ড গট ড্যাশ ফার্স্ট ইন ইট, এখানে এ বলবে স্যার গট তো একটা ভার্ব দিয়ে দিয়েছে, হ্যাঁ দিয়ে দিয়েছে, তো এইখানে দেখো আর একটা ভার্ব চাইছে, মানে এটা ওই আগেরটার মতনই, গটটা অক্সারি ভার্ব, এটা প্রিন্সিপাল ভার্ব, ঠিক আছে, যেটা হবে সেটা প্রিন্সিপাল ভার্ব হবে। আর গট এখানে গেটের পাস্ট টেন্স আছে, গেট মানে পাওয়া হয়, কিন্তু এখানে মানে গেট মানে অনেক হয়, গেট মানে হওয়াও হয়, গেট মানে বি এর সেন্সও আছে, বি মানে হওয়া, ওকে, মানে বি ভার্বের সেন্সও আসে। তো এখানে ওই সেন্সই ধরে নাও তোমরা, তাহলে আরও বুঝতে সুবিধা হবে। দ্য হুইলস অফ দ্য কার্ট, হুইলস হচ্ছে মেন সাবজেক্ট, তো ওয়্যার ধরে নাও তোমরা, ওয়্যার কি বলবো, ওয়্যার বি2, তারপরে কি হবে, হয় ভাবে টুসতে আইনজি হবে, নালে ভি3 হবে, তাই না, বি2 ভি3 সিম্পল পাস্ট টেন্সের প্যাসিভের ফর্মুলা। আর ভাবে টুসতে আইনজি এখানে কোথাও আছে, যেটা আগেরটাতে ছিল নেই, তার মানে বলো স্টাক হবে কি না, কারণ স্টিকের তিনটে ফর্ম, স্টিক স্টাক স্টাক, লেগে থাকা যেটাকে বলে, ঠিক আছে। হ্যাশ স্টাক হবে না, প্রেজেন্ট পারফেক্টে অলরেডি আমার এখানে রয়েছে গট, তাই না, এটা তো তোমাদের বোঝার সুবিধার্থে বলে দিলাম, এই গটটাই হচ্ছে সেন্সটা কিসের, ওয়্যার বি ভার্বের সেন্স, এখানে ওই মানে নয় পাওয়া, ঠিক আছে, যে ভাববে সে আর গড তো একটা ফাইনাল ভাব দিয়ে দিয়েছে, না, এটা
প্যাসিভে আছে, ঠিক আছে, প্যাসিভে মানে মানে আটকা পড়ে গেছিলো আর কি, যে নাড়ানো চড়ানো যাচ্ছিল না, বুঝতে পেরেছো, হুইলসগুলো ওয়্যার স্টাক ফার্স্ট ইন ইট, বুঝতে পারলে, ওয়্যার স্টাক B2 V3-তে আছে, বুঝতে পারলাম, এটা প্যাসিভে আছে। তো তাহলে এটা কি হবে, স্টাক, STUCK, বলো, বোঝাতে পারলাম, স্টিক কেন হবে না, ক্লিয়ার হয়েছে তো। আর হ্যাশট্যাগের কোনো প্রশ্ন নেই, তাহলে গডটা এখানে অক্সিলারি ভার্ব মানে B2, যেটার সেন্স বললাম ওয়্যার, ওটার পরিবর্তে গড ব্যবহার করা হয়েছে, গেটের অনেক মানে হয় ওই জন্য বললাম, আর স্টাক তো মেন ভার্ব থার্ড ফর্মে রয়েছে, এটা প্যাসিভে রইলো, সেন্সটা প্যাসিভে আছে, তাই তাই জন্য হলো। ওকে, নেক্সট দেখো আর্টিকেল প্রিপোজিশন 5 নম্বরে এর দাগে দেখো, আর্টিকেল প্রিপোজিশনের জন্য আর্টিকেলসের ধারণা তো ক্লিয়ার থাকা দরকার, সবার মাধ্যমিক দেবে তো আশা করি সবার ক্লিয়ার আছে। এ অ্যান দি তিনটে আর্টিকেল, ডেফিনেট ইনডেফিনাইট, তাই না, ডেফিনেট দা আর ইনডেফিনাইট হচ্ছে এ অ্যান, নির্দিষ্ট করে বোঝায় না, এর নিয়ম আশা করি জানো, না থাকলে প্লেলিস্টে গিয়ে দেখে নেবে, এখন আমি আর্টিকেলসের উপর ক্লাস নিয়েছি। আর প্রিপোজিশন তো জানা দরকার, প্রিপোজিশনের ডেফিনেশন জানতে হবে, প্রিপোজিশন কী কী তার মানে, এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গ্রামার বই থেকে পড়া দরকার, ঠিক আছে, বা কোশ্চেন ব্যাংকেও থাকে, প্লাস যা কিছু পড়বে সেখানে প্রিপোজিশনের ব্যবহারগুলো লক্ষ্য করবে, তাতেও অনেক কাজ দেবে, ব্যবহার সম্বন্ধে অবগত হতে হবে, ঠিক আছে, অবগত হতে হবে। আর প্রিপোজিশন কিন্তু এই আর্টিকেল প্রিপোজিশন স্টুডেন্টসদের মধ্যে একটা মানে আন্দাজে করার প্রবণতা থাকে, সেটার পথে যাবে না, বুঝে করতে হবে, ঠিক আছে। 5-এ দেখো, তো প্রথমে কী বলছে দেখি, ড্যাশটা বাদ দিয়ে বাকিদের তো পড়তে হবে। ওয়ান ডে দ্য পোয়েট ওয়াজ বেগিং ড্যাশ ডোর, তো একদিন কবি ভিক্ষা করছিল, তো এটা সোজাই আছে, ডোর টু ডোর আমরা বলি না, ডোর টু ডোর মানে দরজা দরজা, তার আগে একটা প্রিপোজিশন দরকার, ফ্রম ডোর টু ডোর, দরজা থেকে এক দরজা থেকে আরেক দরজা, ঠিক আছে, এটা এটা মানে খুবই সহজ ব্যবহার, ইম্পর্টেন্টও আছে, ফ্রম প্রথমেরটা হলো, তারপরটা টু, ঠিক আছে, ফ্রম ডোর টু ডোর মানে এক দরজা থেকে আরেক দরজায়, ফ্রম মানে থেকে, ওকে। সাডেনলি হি স ড্যাশ গোল্ডেন চ্যারিয়ট উইথ দ্য কিং অফ কিংস ইন ইট, হঠাৎ সে দেখতে পেল, কি দেখতে পেল না, রাজা ধীরাজ, কিং অফ কিংস মানে হচ্ছে রাজা ধীরাজ, রাজাদেরও যে রাজা হয় মানে এম্পেরর, যেটাকে বলে সম্রাট বলতে পারো, রাজা ধীরাজ এই রথে চড়ে আর কি, গোল্ডেন চ্যারিয়ট, দেখো রাজার মানে সম্রাটের চ্যারিয়ট রথ, গোল্ডেন সোনার রথ, তো এটা সাধারণ নয় এবং বিশেষ ইয়ে, তাই না, তো এটা অবশ্যই ডেফিনেট আর্টিকেল কী হবে, দা হবে কি না বলো, ঠিক আছে, দ্য গোল্ডেন চ্যারিয়ট উইথ দ্য কিং অফ কিংস ইন ইট, ঠিক আছে। ওকে, নেক্সট চলো দেখি, ডুয়াস ডিরেক্টেড বিয়ের দাগে কী বলেছে, চেঞ্জ দ্য ভয়েস, দেখো ভয়েস নারেশন মাধ্যমিকে আসে কিন্তু, হ্যাঁ, আর একটা ডুয়াস ডিরেক্টেড কী আসবে কেউ জানে না, যে কোনো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে আসতে পারে। তো প্রথমেরটা একদম ইজি, দেখো কী আছে, দ্য গার্ল হ্যাড পেইন্টেড এ পিকচার, কোন টেন্স বুঝতে হবে, কোন বাক্য বুঝতে হবে, ভয়েস চেঞ্জের 3টে পয়েন্ট মাথায় রাখবে, নো সেন্টেন্স চেঞ্জ, কোনো বাক্য পরিবর্তন হবে না, নো পার্সন চেঞ্জ, নো টেন্স চেঞ্জ, ঠিক আছে, যেগুলো আমরা ন্যারেশনে করে থাকি, টেন্সটা চেঞ্জ হতে পারে, তাই না, পার্সন সাধারণত চেঞ্জ হয়, ভয়েস চেঞ্জে কিন্তু ওগুলো হয় না, ঠিক আছে। ভয়েস চেঞ্জে বাচ্য পরিবর্তন মানে বাক্যটাকে বলার ধরনের পরিবর্তন, অবজেক্টটাকে বাঁচতে হবে, ক্রিয়াকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা অবজেক্ট পাই, অবজেক্ট সাবজেক্ট হয়ে যাবে, সাবজেক্ট অবজেক্ট হয়ে যাবে, মাঝখানে ভার্বটার ফর্ম চেঞ্জ হয়, কী চেঞ্জ হয়, ভার্বটার ফর্ম চেঞ্জ, ক্রিয়ার রূপের পরিবর্তন, আর প্রোনাউন থাকলে প্রোনাউনের রূপের পরিবর্তন, ওকে। তো বাক্য দেখলাম, মেয়েটি পেইন্ট করেছিল একটি পিকচার, এটা অ্যাসার্টিভ বাক্যই আছে, মেয়েটি সম্বন্ধে ডেসক্রিপশান দিচ্ছে, স্টেটমেন্ট, এবং বুঝে গেলাম অ্যাসার্টিভ বাক্য, কোন বাক্য বুঝবে, হ্যাঁ, এবং টেন্সটা বুঝতে হবে, দেখো H2V3 আছে, পাস্ট পার্টিসিপেল দেখছো, পেইন্টেড আছে, মানে তোমাদের এটা আমি বলেই থাকি যে কন্টিনিউয়াসে ভার্বের ডোস্তা আইনজি মানে প্রেজেন্ট পার্টিসিপেল কমন, আর পারফেক্টের সিরিজে পাস্ট পার্টিসিপেল কমন V3, ঠিক আছে। তো এটা দেখতে পাচ্ছ, এবং তার আগে হ্যাভ ভার্বের পাস্ট ফর্ম আছে, হ্যাড আছে, তো পাস্ট পারফেক্ট ফিনিশ। মনে রাখবে যে কোনো পারফেক্টে, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্টে প্যাসিভ ভয়েস একদম সহজ, খালি দুটো ভার্ব থাকলে বললাম, আগেরটা অক্সিলারি পার্টিসিপল, অক্সিলারি প্রিন্সিপালের মাঝখানে একটা অক্সিলারি বিন আসবে, BEEN বিন, এই বিনও কমন যে কোনো পারফেক্টে, বি ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিন, বোঝা গেল, কী বললাম, BEEN বিন, ঠিক আছে। তো ব্যাস মাঝখানে বসিয়ে দাও, হয়ে যাবে। তো চলো জাস্ট এবারে লিখি, সব তো হয়ে গেল, জাস্ট বিন বসাতে হবে, অবজেক্ট সাবজেক্ট সাবজেক্ট অবজেক্ট, ঠিক আছে। ওকে, তো দেখো, দ্য পিকচার হ্যাড বিন পেইন্টেড বাই, কী ছিল, দ্য গার্ল ছিল সম্ভবত, বাই দ্য গার্ল, দেখে নিই, হ্যাঁ, দ্য গার্ল হ্যাড পেইন্টেড এ পিকচার, ঠিক আছে।
তো মেয়েটি একটি ছবি এঁকেছিল, একটি ছবি আঁকা হয়েছিল মেয়েটির দ্বারা। বলো এখানে কোনো টেন্স হয়েছে? বাক্যটাকে বলার ধরনের পরিবর্তন, জাস্ট অ্যাক্টিভ থেকে প্যাসিভ, প্যাসিভে কর্তার দ্বারা কাজটা গৃহীত হয়। ওকে, একটা বাই প্রিপোজিশন আনতে হয়। ওকে, জাস্ট এইখানটা দেখো, এটা দা পিকচার লিখে ফেলেছে, এ আছে, এ বসে দেবে, হ্যাঁ, যেটা থাকবে সেটাই। ওকে, এ পিকচার, এ পিকচার হ্যাড বিন, জাস্ট দেখতে পেলে এই অক্সিলারি, এটা প্রিন্সিপাল, মাঝখানে জাস্ট বিন আর একটা অক্সিলারি এলো, ঠিক আছে, জাস্ট বিন, এই বি ডবল এন বিন, যে কোনো প্যাসিভে, যে কোনো পারফেক্টের সিরিজে, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্টের সিরিজে বিনটা কমন, অক্সিলারি প্রিন্সিপালের মাঝখানে বিন, আর অবজেক্ট সাবজেক্ট, সাবজেক্ট অবজেক্ট, ফিনিশ। ওকে, চলো নেক্সট। দেখো ন্যারেশন, ন্যারেশনে কিছুই না, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে গেলে তোমাকে বুঝতে হবে রিপোর্টিং ভাবটা কোন টেন্সে আছে। দেখতে পাচ্ছ সেইড আছে, সেইডই সাধারণত থাকে, পাস্ট টেন্সে থাকলে ডাইরেক্ট স্পিচের টেন্স সাধারণত হবে। তো দেখি, আই লিভ হিয়ার, আমি এখানে থাকি, কোনো সত্য কথা, অভ্যেস ফভ্যেস এমন কোনো ব্যাপার নেই। যদি সেগুলো থাকে, এগুলো তোমাদের বলেইছি, ডেইলি হ্যাবিটস বা ইউনিভার্সাল ট্রুথ এরকম যদি থাকে, চিরন্তন সত্য, তাহলে টেন্সটা চেঞ্জ হবে না, পার্সেন্ট সাধারণত চেঞ্জ হয়। তো এখানে এরকম কোনো ব্যাপার নেই, সুতরাং টেন্স চেঞ্জ হবে। আর একটা বলে দিই, রিপোর্টিং ভাব, এই যে সেইড আছে না, রিপোর্টিং ভাব যদি যে কোনো প্রেজেন্ট টেন্স, যে কোনো ফিউচার টেন্সে থাকে, তাহলে ডাইরেক্ট স্পিচের টেন্স চেঞ্জ কোনো মতে হবে না। পার্সেন্ট চেঞ্জ কিন্তু সাধারণত হয়, কিছু কিছু ব্যবহার আছে যেখানে হবে না, প্রসঙ্গ এলে বলবো, ঠিক আছে। আর লিঙ্কার, অ্যাসার্টিভ বাক্য যদি থাকে, দেখতে পাচ্ছ অ্যাসার্টিভ বাক্য আছে, কোন বাক্য এটাও বিচার করে নেবে, আই লিভ হিয়ার, আমি এখানে থাকি, বাস করি, তো আমার সম্বন্ধে কিছু বর্ণনা স্টেটমেন্ট, তো অ্যাসার্টিভ বাক্যর ক্ষেত্রে দ্যাট দিয়ে যায় না, আশা করি সবাই জানো। ন্যারেশনে কোনো রকম গন্ডগোল থাকলে, ন্যারেশন হোক, ভয়েস হোক, সমস্ত ক্লাস আমার অলরেডি নেওয়া আছে, থিওরি সহ, ঠিক আছে, কনসেপ্টের উপরে ক্লাস, সেগুলো প্লে লিস্টে গিয়ে নিজেদের প্রয়োজন অনুসারে দেখে নেবে। ওকে, তো জাস্ট একদমই ইজি। চলো এবার আমরা করবো পার্সেন্ট। আচ্ছা, আর একটা বলে দিই, রিপোর্টিং ভাবের টেন্স কিন্তু চেঞ্জ হয় না, এটা আবার অনেকে করে ফেলে। রিপোর্টিং ভাব ঠিক করে দেবে তোমার ডাইরেক্ট স্পিচের টেন্স চেঞ্জ হবে কি হবে না, ও অনেকাংশে ঠিক করে দেয়। তো চলো এবারে করি। 2 নাম্বার দিয়ে, দ্য গার্ল সেইড, সেইডই রাখবো, হ্যাঁ, যদি সেইড টু থাকতো তাহলে ট্রোল করতাম, এটা মাথায় রাখবে। সেইড দ্যাট, কী আছে দেখে নি, আই লিভ হেয়ার, তো দেখো আই ফার্স্ট পার্সন আছে, মনে রাখবে পার্সেন্ট চেঞ্জের নিয়ম বলেছি, ফার্স্ট পার্সন থাকলে রিপোর্টিং ভাবের সাবজেক্ট অনুসারে হবে, সেকেন্ড পার্সন তুমি তোমরা থাকলে রিপোর্টিং ভাবের অবজেক্ট অনুসারে হবে, আর থার্ড পার্সন বাকি সবই, আমি আমরা তুমি তোমরা বাদ দিয়ে বাকি সবই থার্ড পার্সন চেঞ্জ হয় না। ওকে, তো আইটা কাকে বোঝাবে বলো, রিপোর্টিং ভাবের সাবজেক্ট গার্লটাকে বোঝাচ্ছে, তো গার্ল বারে বারে না লিখে প্রোনাউন কী লিখবো, সি লিখবো কি না, কারণ এটা তো একটা বাক্যই হবে, রিপোর্টিং ভাব আর রিপোর্টেড স্পিচ মানে ডাইরেক্ট স্পিচ জয়েন হবে, একটা বাক্যই হচ্ছে, তো সি হবে। আর লিভ প্রেজেন্ট টেন্স আছে, সিম্পল প্রেজেন্ট টেন্স সিম্পল পাস্ট টেন্স হয়ে যাবে, আর হেয়ার দেয়ার হয়ে যাবে। এই অ্যাডভার্বগুলো কিসে চেঞ্জ হয় এগুলো পড়ে নেবে, হ্যাঁ, কোশ্চেন ব্যাংকেও পাওয়া যায় বা গ্রামার বইতে সবই পাবে। তো দ্যাট সি, আইটা সি হয়ে গেল, লিভের পাস্ট টেন্স সবাই জানো, লিভ ভার্বের 3টে ফর্ম কিন্তু পড়বে, হ্যাঁ, গ্রামার বই দিয়ে রোজ 5টা 10টা করে পড়বে মানে সহকারে। সি লিভ দেয়ার, ফিনিশ, মেয়েটি বলেছিল যে সে সেখানে থাকতো, হেয়ারটা দেয়ার হয়ে যাবে। ওকে, ওকে নেক্সট দেখি কি আছে, সি ইজ এ হ্যাপি ওম্যান, চেঞ্জ ইন্টু আ কমপ্লেক্স সেন্টেন্স, জাস্ট কমপ্লেক্স সেন্টেন্সে করতে বলেছে। কমপ্লেক্স সেন্টেন্স কী জিনিস, আচ্ছা কোন বাক্যে আছে এটা বিচার করে নেবে। দেখো একটাই ফাইন্ড ভাব আছে, ইস, একটা ফাইন্ড ভাব মানে একটাই ক্লজ, সেটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজই হবে। এই ক্লজ ক্লিয়ার থাকতে হবে, ক্লজ ক্লিয়ার থাকলে তোমার এই কারেক্ট ফর্ম সব ভাবস করতে তোমার কোনো অসুবিধা হবে না, তাই না? একটু আগে বোঝাচ্ছিলাম, বাক্যটা দেখবে, বাক্যটার মধ্যে একটা বাক্যের মধ্যে একাধিক ক্লজ থাকতে পারে, যতগুলো ফাইন্ড ভাব ততগুলো ক্লজ। ফাইন্ড ভাব চিনতে জানতে হবে, ফাইন্ড ভাব মানে টেন্সের স্ট্রাকচারের ভাব। গ্রামার বইয়ের তো ডেফিনেশন অনুসারে আমি তোমাদের আগে একটা ক্লাস নিয়েছি, ফাইনাইট নন ফাইনাইট উদাহরণ সহকারে বুঝিয়েছি। গ্রামার বইয়ের ডেফিনেশন অনুসারে পার্সেন্ট নাম্বার টেন্সের দ্বারা লিমিটেড বা কন্ট্রোল হলে তাকে ফাইন্ড ভাব। অত কিছু জানার দরকার নেই, একদম এইভাবে সহজভাবে বোঝো, এটা আমার নিজস্ব যেটা বলতে পারো ভাবনা, তোমাদের বলেছি আমি, যে যে ভাব টেন্সের ঘটনা থাকবে তাকে ফাইন্ড ভাব, যে ভাব টেন্সের ঘটনা থাকবে না তাকে নন ফাইন্ড ভাব। ক্লিয়ার? তো যদি বাক্যটাতে দেখো একটাই ক্লজ আছে, একটাই ফায়ার ভাব আছে, তো একটাই ক্লজ, সেটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজই হবে। আর যদি একাধিক ফায়ার ভাব হয়, সেই বুঝে তোমাদের কারেক্ট ফর্মস অফ ভার্বস করতে সুবিধা হয় না, কত সুবিধা হবে। যদি দেখো একটাই ক্লজ আছে, সেখানে একটা ফায়ার ভাবই ডিমান্ড করবে। আর যদি দেখো একটা ক্লজে একটা ফায়ার ভাব দিয়ে দিয়েছে অলরেডি, তাহলে আর একটা নন ফায়ার হবে, একটা ক্লজে একটাই তো ফায়ার ভাব হবে, তাই না? আর যদি কনজাংশন দ্বারা যুক্ত থাকে, দুটো ক্লজ আছে, দুটোরই ড্যাশ আছে, তো দুটোরই ফায়ার ভাব হবে। ওকে, যেমনি এইখানে ছিল দেখো, ওই যে সাডেনলি দ্য হুইলস অফ দ্য কার্ট, ওখানে একটা ফাইন্ড ভাব ডিমান্ড করছিল, অ্যান্ড কোয়াড্রেটিক কনজাংশন দ্বারা যুক্ত হয়েছে, আরও একটা ফাইন্ড ভাব ডিমান্ড করছিল। ক্লিয়ার হয়েছে? একটা ক্লজে একটাই ফাইন্ড ভাব। যদি এটা অ্যান্ড কোয়াড্রেটিক কনজাংশন না থাকতো, তাহলে আর একটা নন ফাইন্ড হতো, কারণ একটা ক্লজে তো একটাই ফাইন্ড ভাব হবে, তাই না? এইভাবে বিচার করবে, ক্লজ ক্লিয়ার থাকতে হবে। ওকে, ক্লজের উপরে আমি বিস্তারিত ক্লাস নিয়েছি, প্লেলিস্টে গিয়ে দেখবে, বেসিক্সের উপরে একদম প্রায় 2 ঘন্টার ক্লাস নেওয়া আছে, তোমাদের জন্যই নেওয়া, তার লাভ উঠাবে অবশ্যই, হ্যাঁ। ওকে, সব ক্লিয়ার হয়ে যাবে। তো ক্লজ, এটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা প্রিন্সিপাল বা মেন ক্লজ আছে, কারণ একটাই ফাইন্ড ভাব।
এটা সিম্পল সেন্টেন্স তাহলে, ঠিক আছে, একটা ক্লজ মানে সেটা সিম্পল সেন্টেন্স, সেটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজই হবে। আর এবার কমপ্লেক্স করতে বলেছি, কমপ্লেক্স কিছুই না, জটিল বাক্য, একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে, একটাই প্রিন্সিপাল ক্লজ, আর তার সাথে কমপক্ষে একটা সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লজ। তোমাদেরই একটা সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট দিয়ে কাজ হয়ে যাবে, তোমাদের যা প্রশ্ন দেবে একাধিক হতে পারে, ঠিক আছে, একের অধিক হতে পারে, কিন্তু একটাতেই সাধারণত তোমাদের কাজ হয়ে যাবে। প্রিন্সিপাল একটাই প্রিন্সিপাল, কিন্তু একটাই হবে প্রিন্সিপাল প্লাস সাবঅর্ডিনেট। ওকে, কী দ্বারা যুক্ত হবে? সাবঅর্ডিনেটিং কনজাংশন। আর সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ তো সাবঅর্ডিনেটিং কনজাংশন নিয়েই হয়, যুক্তই হয়, ওকে শুরুতেই ও থাকবে, নাহলে সাবঅর্ডিনেট ক্লজ হবে না। সাবঅর্ডিনেটিং কনজাংশন কী কী শিখিয়েছি শর্টে বলে দিই। অল ডাব্লিউএইচ ওয়ার্ড, সমস্ত ডাব্লিউএইচ ওয়ার্ডের সম্বন্ধে পরিচিত আশা করি তোমাদের আছে। দ্যাট, বিকজ, অ্যাজ, আনলেস, ইফ, দো, অলদো, ঠিক আছে, এই কয়েকটা মনে রাখলেই কাজ হয়ে যাবে। সো ডট ডট দ্যাট, সো দ্যাট, ওকে। তো এটা একদম ইজি, এটাকে তার আমাকে দুটো ক্লজ বানাতে হবে। তো একটা ক্লজ আছে, দুটো ক্লজ। দেখি এর মধ্যে যে ওয়ার্ড আজ থাকবে না, ওটাই হাতিয়ার। দেখো, সি ইজ এ হ্যাপি ওম্যান, সে একটি ওম্যান যে হলো খুশি আর কি, সুখী। তো ওম্যানটার সম্বন্ধে ডেসক্রিপশান দিচ্ছে না এই হ্যাপি অ্যাডজেক্টিভটা, এই অ্যাডজেক্টিভ আছে তো হ্যাপি, এটাকে অ্যাডজেক্টিভ ক্লজ বানিয়ে নেবো, ফিনিশ। বলতে পারি সে হলো একটি মহিলা যে হয় সুখী, ফিনিশ। তো চলো, সি ইজ এ 3 নম্বর দিয়ে লিখি, সি ইজ এ ওম্যান, সে হলো একটি মহিলা, হু ইজ হু ইজ হ্যাপি, ব্যাস ফিনিশ। বলো, কে বুঝতে পারলে না বলো, হু ইজ হ্যাপি। তা সি ইজ এ ওম্যান, দেখো ইজ ফাইনাইট ভাব আছে কি না, এটা একটা ক্লজ, এবং হু সাবঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত হ্যাপি পর্যন্ত, দেখো এটা একটা ক্লজ হলো কিনা, এই যে ফাইনাইট ভাব ইজ আছে না, যে হয় সুখী। অ্যাডজেক্টিভের আগে সাধারণত বিভার্ব বসে, তো বিভার্বই বসিয়েছি, নিজে হওয়া বোঝাচ্ছে জন্য বিভার্ব বসিয়েছি, ঠিক আছে, বি মানে নিজে হওয়া। সি ইজ এ ওম্যান হু ইজ হ্যাপি, সে হলো একটি মহিলা যে হয় সুখী। তো হু ইজ হ্যাপি এটা সাবঅর্ডিনেট ক্লজ, আর সি ইজ এ ওম্যান এটা প্রিন্সিপাল ক্লজ। তো প্রিন্সিপাল আর সাবঅর্ডিনেট কমপ্লেক্স সেন্টেন্স হয় কি না বলো। এবার যদি জিজ্ঞেস করো কোন সাবঅর্ডিনেট ক্লজ, কারণ সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লজের তিনটে ভাগ আছে ক্লাসিফিকেশন অনুসারে, তাই না? এর শ্রেণী বিভাগ তিনটে, কী কী খুব ইম্পর্টেন্ট, নাউন বা নমিনাল ক্লজ, অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজ, অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ক্লজ। এটা যদি জিজ্ঞেস করো কোন ক্লজ, দেখি কী রূপে কাজ করছে, যে হয় সুখী, কে এই ওম্যান নাউনটাকে কোয়ালিফাই করছে কিনা বা ডেসক্রাইব করছে কিনা, বোঝাচ্ছে না? তো ওম্যান তো নাউন, তো নাউনটাকে যে কোয়ালিফাই করে তাকে অ্যাডজেক্টিভ বলে কিনা, তাহলে এটাকে আমরা কি বলতে পারবো বলো, অ্যাডজেক্টিভ ক্লজ বলতে পারবো কিনা, শর্টে লিখলাম এ ডট সিএল মানে অ্যাডজেক্টিভ ক্লজ। বলো, এইভাবে বিচার করবে, যে ক্লজে যে রূপে কাজ করবে, একটা ক্লজ যে রূপে কাজ করবে তাকে সেই ক্লজের নাম দেবো। অ্যাডজেক্টিভের ধর্ম থাকলে অ্যাডজেক্টিভ ক্লজ, নাউনের ধর্ম থাকলে নাউন বা নমিনাল ক্লজ, সাবজেক্ট অবজেক্ট মানে নাউনের ধর্ম বলে থাকি, আর অ্যাডভার্বের ধর্ম থাকলে অ্যাডভার্ব ক্লজ। তুমি যদি বেসিক্স জানো হোয়াট ইজ অ্যাডভার্ব, তো অ্যাডভার্ব ক্লজও জানবে। অ্যাডভার্ব কাকে বলে বলে দিয়ে একবার, ভার্বকে কোয়ালিফাই করে, অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করতে পারে, ওই বাক্যের অন্য কোনো অ্যাডভার্বকেও অ্যাডভার্ব কোয়ালিফাই করতে পারে। ইয়েস, একটা অ্যাডভার্ব অন্য কোনো অ্যাডভার্বকেও কোয়ালিফাই করে। এগুলোর বিস্তারিত ডিটেলস জানতে গেলে প্লেলিস্টে যাও, পার্টস অফ স্পিচের ক্লাসে দেখো, গিয়ে আমি এক্সাম্পল সহ সব দেখিয়ে দিয়েছি। বেসিক্স যার ক্লিয়ার হবে না, তার সব রাস্তা ওপেন, এটা মাথায় রাখবে, ঠিক আছে? বলো, বোঝাতে পারলাম? ডুয়াস ডিরেক্টেডগুলো হয়ে গেল। চলো লাস্ট যেটা আছে এটা বলি, দ্য বয়, ফ্রেজাল ভাব একদমই ইজি, ফ্রেজাল ভাবের উপরে আমি নিয়েছি ক্লাস। যদি কারোর ফ্রেজাল ভাবের কনসেপ্ট ক্লিয়ার না থাকে প্লেলিস্ট থেকে দেখে নেবে, হ্যাঁ, সেখানে এই একটা ক্লাস দেখলেই ক্লিয়ার হয়ে যাবে। তো ফ্রেজাল ভাব দেখতে পাচ্ছ তলায় লিস্ট দিয়ে দিচ্ছে, উপযুক্ত যে মানে যেটার সাথে সমার্থক হবে ডু ভার্বটার, মানে আন্ডারলাইন করা যে ভার্বগুলো দেখতে পাচ্ছ না, রিজেম্বেল, টলারেট, সারেন্ডার, এর সাথে সমার্থক সিনোনিমাস যে ফ্রেজাল ভাব থাকবে সেটাকে ওর ফর্মে বসাতে হবে, যে ফর্মে আন্ডারলাইন ভার্বটা থাকবে, ডু ভার্বটা থাকবে। ওকে, তো রিজেম্বেল এ তো খুবই কমন, খুব ইম্পর্টেন্ট। রিজেম্বেল মানে এক দেখতে হওয়া, তো টেক আফটার হবে, কিন্তু টেকের সাথে আমি এখানে লিখে দিচ্ছি কী হবে, টেক্স আফটার, টেক্স আফটার, ঠিক আছে? এস যুক্ত হলো কেন, আশা করি আমার আর বলতে হবে না, কারণ সিম্পল প্রেজেন্ট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ডু ভার্ব শেষে এস বাই এস হয়, তো বয় তো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, ওই জন্য টেক্স হলো। টেক্স আফটার যে ফর্মে, দেখো রিজেম্বেলও এসছিল, তাই না? তারপরে তো দেখো ক্যান নট টলারেট, তো টলারেট মানে সহ্য করা, খুব ইম্পর্টেন্ট। কী হবে, পুট আপ উইথ, ঠিক আছে, পুট আপ উইথ হবে। এটা আমি মুখে বলে দিলাম এবং তোমাদের অ্যারো দিয়ে এখানে করে দিচ্ছে পুট আপ উইথ। এটা কিছু চেঞ্জ হবে না, কেন বলে তো, কারণ পুটের তিনটে ফর্ম তো সেম, আর তারপরে মোডাল আছে, দেখো ক্যান, মোডালে পরে সর্বদা ভাবের রুট ফর্ম, এ তো তোমাদের আমি বলেই থাকি, তাই না? আই ক্যান নট পুট আপ উইথ দিস ইনসাল্ট। আরও একটা হয় বিয়ার উইথ, মানেও সহ্য করা হয়, যদি অপশানে থাকতো সেটাও করতে পারতাম।
ওকে, নেক্সট নিজের থেকে করা যাবে না, যেটা অপশানে থাকবে সেটা। হ্যাঁ, যদি তোমাকে দেখো মাধ্যমিকে তো এরকম আলাদা করে আসে না, একটা বাক্য যদি দেয় সেখানে বলে কারেক্ট ফ্রেজাল ভাব বসাও বা গ্রুপ ভাব, তখন তুমি বিয়ার উইথ বা পুট আপ উইথ তোমার নিজের ইচ্ছা বসাতে পারো। কিন্তু মাধ্যমিকে তোমাকে অপশান দিয়ে দেবে, এরকমভাবে করতে হবে। ওকে, যা অপশানে থাকবে তার উপরে। তারপরে অ্যাট লাস্ট দ্য সোলজার সারেন্ডার, শেষ মেসে সোলজারেরা নতি স্বীকার করলো, বশ্যতা স্বীকার করলো। সারেন্ডার দেখো V2 সিম্পল পাস্ট টেন্সে আছে, তো এর ফ্রেজাল ভাব কোনটা সমার্থক সেটা জানতে হবে, গিভিন। ওকে, গিভিন, তো গিভিনের পাস্ট টেন্স বলো কী হবে, গেভ ইন হবে কি না বলো, তাই না? গিভের পাস্ট টেন্স গেভ ইন, বলো ক্লিয়ার হয়েছে? গেভ ইন। আর একটা রয়েছে গিভ আউট, এটা হবে না, গিভ আউট ডিস্ট্রিবিউট মানে বিতরণ করা, এটাও ইম্পর্টেন্ট, নেই, হবে না। তো গেভ ইন পাস্ট টেন্সে ফার্স্ট ফর্মে সেকেন্ড ফর্মে ছিল, সেকেন্ড ফর্মে ফেলে দিলাম, যে ফর্মে থাকবে সেই ফর্মেই ফ্রেজাল ভার্বটাকে নিয়ে যেতে হবে। ফাইনাইটও হতে পারে, নন ফাইনাইটও হতে পারে। তো ভার্ব অ্যান্ড টেন্স ক্লিয়ার রাখো, সব রাস্তা ওপেন গ্রামারের, কোনো চিন্তা করতে হবে না। আর টেন্স ক্লিয়ার না থাকলে টেনশন হবে গ্রামারে, টেন্সড হতে হবে তোমাকে। তো আমি চাইবো না যে তোমরা কোনো রকম টেনশন করো বা চিন্তা করো গ্রামার নিয়ে। আমি যেখানে রয়েছি গ্রামার নিয়ে কোনো চিন্তা করার নেই, ঠিক আছে? শুধু একটু আমার কথা শুনে চলো, ফলো করো, যত তা সম্ভব আমি ক্লাস নিয়ে আসতে থাকবো তোমাদের এরকম ধরনের। তো কোথাও কারোর বুঝতে অসুবিধা থাকলে সেই জায়গাটা প্রয়োজনে বারবার শুনে নেবে, এই সুবিধা ইউটিউবে আছেই। আশা করি সবাইকে বোঝাতে পারলাম। ওকে, থ্যাংক ইউ, আজকে এই পর্যন্তই রইলো।